হ্যাঁ রাইট। অনেক আগে আমার মনে আছে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল। কেয়া পায়েলের সাথে আফ্রিদির ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, করেছেন অনেকবার শারীরিক সম্পর্ক। এবার তহিদ আফ্রিদি ও কেয়া পায়েলের নতুন ঘটনার উন্মোচন হয়েছে। আফ্রিদির অপরাধের ধারা থেমে থাকেনি, আবারও নতুন করে সমালোচনায় কেয়া পায়েলকে নিয়ে। এবার কেয়া পায়েল ও তহিদ আফ্রিদির প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আফ্রিদির খুব কাছের ছোট ভাই তানবীর রাহি, দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তহিদ আফ্রিদি ক্যামেরার সামনে যেমন ছিলেন মানুষের কাছে খুব ভালো পাত্র, ঠিক তেমনই ক্যামেরার আড়ালে গড়েছিলেন অপকর্মের বিশাল সাম্রাজ্য, যা একে একে প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে। ব্ল্যাকমেল, হুমকি, প্রতারণা, নির্যাতন এবং নারীদের সঙ্গে অশালীন সম্পর্ক। ইতিমধ্যেই রিমান্ডে আফ্রিদি এসব অপরাধ স্বীকার করেছেন। এদিকে শোনা যাচ্ছে ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে প্রেম ছিল তহিদ আফ্রিদির। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তহিদ আফ্রিদির খুব কাছের ছোট ভাই এবং কন্টেন্ট ক্রিয়েটর তানবীর রাহি। জানিয়েছেন কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তহিদ আফ্রিদির। তিনি বলেন, আমি অনেক আগেই এটা শুনেছিলাম। অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত। কেয়া পায়েল বা মুনিয়ার বিষয়ে এসব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল। এছাড়াও তানবীর রাহি আরো বলেন, তার ফ্যামিলি এবং তিনি আছেন অনেকটাই হুমকির ভিতরে। প্রিয় দর্শক, কেন তানবীর রাহি হুমকির ভিতর আছেন, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। কিন্তু আমার নিয়ে কেন এত নিউজ, কেন এত কিছু? আমি তো এমন আহামরি কিছু না ভাই। আমার যা সত্যি বলতে বলছে পুলিশ সিআইডি তারা, আমি তা সত্যি বলছি। জিজ্ঞাসাবাদে কি আমি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বললে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। কোথায় কি দেখতেছে যে আমার কোনো ইয়া নেই, কথাবার্তা নাই। ওনাদের কাছে তো ফোন কল টল সবে থাকে, দেখা যায় এগুলো কিছুই নেই। না আমার কারণে তো ভাই আমার ফ্যামিলি অনেক চাপ সৃষ্টি হইতেছে। যেমন মানুষ ছড়াই দিছে আমি নাকি তহিদ আফ্রিদিরে ধরাই দিছি। এই মিথ্যা নিউজটা যে করছে ভাই, কি লাভ হইলো? কোন আমার জীবনটা না ধ্বংস হয়ে গেল? ধ্বংস হয়ে যে ভাই দেখেন মানুষের কাছে মির্জাপুর হয়ে গেছে। স্বাভাবিক, এটা তো মানুষ বলবে, কিন্তু আমি তো তাকে ধরাই নাই ভাই, আমি এইসব দ্বারে কাছেও নাই। কিন্তু আমার মানুষ বলতেছে না যে আমি মির্জাপুর হয়ে গেছি, আমার ফ্যামিলি মেম্বার রাস্তা নামতে পারতেছে না, আমার ফ্যামিলি বুলিংয়ে শিকার হইতেছে, আমার বউ বুলিংয়ে শিকার হইতেছে, ভার্সিটিতে যাইতে পারতেছে না, আমি নিজে রাস্তা নামতে পারতেছি না, মানুষ আমার টর্চারের মধ্যে রাখছে, এক একজন এক এক ধরনের কথা বলতেছে, আমি এক ধরনের ট্রমাটাইজের ভিতরে আছি, আমি তো এটা নিতে পারতেছি না। আর ভাইয়ের সাথে আমার যোগাযোগ না, ওনার সাথে আমার, আমি বলি যোগাযোগ কেমন হয়েছে। 5 আগস্টের পরে ঘটনা বলি, ওনার সাথে আমার ফার্স্ট 5 আগস্টের পর উনি 2 মাস পর বাংলাদেশে আসছে, 2 মাস কি 3 মাস পর, আমার খেয়াল নাই। আয়সা আমি তখনও ভাইয়ার বিষয়ে একজনের সাথে একটা আলাপ করছি যে ভাই আমগরে বাইরে কাজ করতে দেয় না, ভাই আমগরে ঠিক মতো মানুষের সাথে মিশতে দেয় না। হ্যাঁ, এটা নিয়ে আমার অনেক ভাইয়ের উপর কষ্ট আছে। তখন ভাই আমার এটা শুনে কষ্ট পাইছে অনেক, এবং আমি জানি আজকে এই নিউজটা উনি একদিন দেখবে, বের হবে, উনি এখনো কষ্ট পাবে। কষ্ট পাইলে এখন কিছু করার নাই ভাই। আমার জীবনের উপরও অনেক ইয়া আইতেছে একটার পর একটা। আমি তো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার উপর এগুলো আসলে তো আমি নিতে পারতেছি না। আমার পরিবার তো ওই রকম না যে আমার এগুলো থেকে বের করতে পারবে, বাঁচে আনতে পারবে। ওনারা তো ইয়ে হয়ে গেছে, ওনাদেরটা ওনারা পারবে। কিন্তু যেটা ওনার অফিসে গেছিলাম একদিন, অফিসে যায় ওনার সাথে, অফিসে ওইখানে আমাদের অফিসের ভিতরে যা যা হওয়ার হয়েছে, ভাইয়া ওখানে আমার সাথে অনেক জিজ্ঞাসাবাদ বা কথাবার্তা এগুলো গেছে। এই একদিন দেখা, আরেকদিন দেখা হয়েছে জানুয়ারি 3 তারিখ ওনার জন্মদিনের দিন। উনি আবার আসতেও বলেন, আমি নিচ থেকেই গেছি। আমি যাই জানুয়ারি 3 তারিখে ওনার সাথে কেক কেটে আসছি, এটাই লাস্ট দেখা আমার সাথে। তারপরে ফোনেও কথা হইতো না, লাস্ট কথা হইতো ওনার সাথে আমার কথা হয়েছে সিডি বের করছে জুনের 14 তারিখ, সরি মে মাসের 14 তারিখে ওনার সাথে আমার কথা হয়েছে। তো ওই মে মাসের ভিতরে আর কি একদিন আমাকে একদিন ভিডিও কল দিছিল। তো ভিডিও কল দিছে বলতে কি, ভাইয়ের সাথে তো অনেক দিচ্ছে কি ওনা আলাপ আলোচনা না, আমি তো নোয়াখালী। ভিডিও কল দিয়ে আমার বলে তোর সাথে আজকে একজনের পরিচয় করাই দিব, উনি অনেক বড় মাপের নেতা, বুঝো যে তো আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন, তুই দেখ তোর ভাইয়ের লিঙ্ক আপ। পরে আমার বিপিনুর ভাইয়ের সাথে কথা বলা দিচ্ছে। আমি বিপিনুর বাইরে আমি সবসময় দেখছি, ছোটকাল ধরে দেখতাম, ডাকসু নির্বাচন হাবিজাবি এগুলা, এবং ওনারা আমি রাস্তায় দেখছি, সালাম দিতাম। ওনাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা আছে, ওনারা অনেক বড় মাপের, আমরা ওনাদের কাছে কিছুই না, আমরা একটা সাধারণ মানুষ, আমরা ওনাদের কাছ থেকে ইন্সপায়ার হই, শিখি, দ্যাটস ইট। তা আমি ভাইয়ার বললাম, বিভিন্ন বাইরে সালাম দিলাম, সালামে উত্তর নিল, আমরা বলতেছি তোমাদের ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে, অনেক ভালো কাজ করো তোমরা, এভাবে কাজ করে যাই, শেষ। এই হয়েছে কথা। কিন্তু এখন ওনারা ভাবতেছে কি আমি ওনাদের নামে কি কথা ছড়াইছি না কইছি, এই করছি ওই করছি। বিভিন্ন ভাইয়ের দলের যে আরেকজন আছে রাশেদ খান ভাই, উনি আমার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, আপনারা অনেক বড় মাপেন, আমি কি যে আমার নিয়ে আপনি স্ট্যাটাস দিতেছেন, যে আমি যে নিউজ হয়েছে যে ওই যে বাংলা এডিশনের মধ্যে যে নিউজ হয়েছে ওইটার মধ্যে যে দিছে যে আমি, ওনারা মানে বলতেছে যে ছাত্রলীগের নেতা নিয়ে আপনারা নিউজ দেন। ছাত্রলীগ কে করে না?
নুরু ভাইও তো একদিন শেখ হাসিনারে মা ডাকছে, শেখ হাসিনা আপার পা ধরে সালাম দিছে, তাই বলে কি উনি ছাত্রলীগ হয়ে গেছে? ছাত্রলীগ করে নাই কে? তাই বলে কি আমি দোষী হয়ে গেছি? আমার মব সৃষ্টি করে ধরতে বলতেছে, তাহলে আমার যদি মব সৃষ্টি করে ধরে, তাহলে উপদেষ্টা যারা আছে তাদেরকে মব সৃষ্টি করে ধরা হোক। নাহলে কেন দেশের মধ্যে আইন কানুন নাই? দেশটা কি ধ্বংস হয়ে গেছে? তাইলে আমার অপরাধটা কি? আমার বলেন, আমার অপরাধ কি? আমি মানুষের চোখে আমি কেন কালার হব? আমি যা করি না কেন আমার নামে এগুলো চড়তেছে? আমি মির্জাপুর, আমি এই করছি ওই করছি, আমি যা সত্যি তা বলছি, দ্যাটস ইট। সেটা ঠিক আছে, কিন্তু তৌহিদ আফ্রিদিকে আপনার আদরের ছোট ভাই নাকি? আপনাকে বলে বিকাশ নূর। তৌহিদ আফ্রিদি থেকে আপনি টাকা নিছেন কিনা, তার সাথে আপনার কি সম্পর্ক, তার গ্রেফতার নিয়ে আপনি কেন এত সরব? না, এটা একেবারেই ভুল কথা। তার সাথে ওইভাবে আমার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এটাকে একেবারেই প্রোপাগান্ডা ভাবে, যেমন আমি এখানে আসি আপনার সাথে, তো মানুষ এই ভিডিও দেখলে মনে করো আপনার সাথে জানি আমার কত সখ্যতা পরিচয়, কিন্তু আপনার সাথে কিন্তু পরিচয় চ্যানেলে এসে, ঠিক একইভাবে আমার বিভিন্ন চ্যানেলে গেলে আসলে এই প্রোগ্রামের মধ্য দিয়ে অনেকের সাথে পরিচিত হয়। তৌহিদ আফ্রিদির প্রোগ্রামে গেছিলেন? মাই টিভির অনেক টক শোতে আমি গেছি, সেখানে তার সাথে কিংবা তার বাবার সাথে, সে মালিক হিসেবে ওই সাথে পরিচয়। হ্যাঁ, অনেকের সাথে তো বিভিন্ন হাউসে গেলে আপনার সাথে নাকি অন্যদের ফোনে কথা বলায় দেখো আগামী প্রধানমন্ত্রী আমার ভাই। এটা আসলে ওই ছেলেটা ছিল আরেকটা ছাত্রলীগের মানে বোধহয় ডেমরা থানার একটা নেতা। এখন হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই সময় আসলে একজনকে বিতর্কিত করার জন্য অনেকেই পেছনে লেগেছে। বিশেষ করে একটা জিনিস দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পরিচিত ফেস হিসেবে অনেকেই কিন্তু নিয়োগ তদবির টেন্ডার নানা কারণে বিতর্কিত। সেটা আমার বিরুদ্ধে কিন্তু এই এক বছরে একটা সুস্পষ্ট অভিযোগ কেউ করতে, আপনাকে বলে বিকাশ নূর, ঈর্ষান্বিত হয়েও কিন্তু এখন আমার বিরুদ্ধে কিন্তু অনেকে এই ধরনের নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিতর্কিত করার চেষ্টা করছে। বাট আমি তো অলওয়েজ যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করি, যে আসেন আপনার কাছে কার কি তথ্য প্রমাণ আছে আমি ফেস করবো, বিকজ আই এম ক্লিয়ার। যে কারণে আমি শক্ত স্ট্যান্ড নিয়ে থাকি যে কোনো ইস্যুতে। মানুষের অনেক অনেক প্রশ্ন না, আপনি তৌহিদ আফ্রিদিকে নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন, এটা ছোট বিষয় কিন্তু আপনি তো সরব আছেন, এই জন্য আমি প্রশ্নটা করতেছি। তৌহিদ আফ্রিদি থেকে আপনি টাকা নিছেন কিনা, তার সাথে আপনার কি সম্পর্ক, তার গ্রেফতার নিয়ে আপনি কেন এত সরব? প্রথম কথা হচ্ছে যে তৌহিদ আফ্রিদির কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে ভিপি নূর ধরেন এরকম টাকা পয়সা নিচ্ছে, আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বললাম যে রাজনীতি ছেড়ে দেবো। সেকেন্ড হচ্ছে মাই টিভির বিষয়ে আমার কথা বলার একটা কারণ হচ্ছে যে আমরা গণ অভ্যুত্থানের পরে দেখেছি কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমের সিনিয়র সাংবাদিককে চাকরিচ্যুত করে তাদের পছন্দের লোককে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। অনেক গণমাধ্যমের মালিকানা কিন্তু গোপনে গোপনে লিখে নেওয়া হয়েছে। মাই টিভির সাথেও প্রভাবশালী দুটি মহল আসলে তার শেয়ার লিখে নেওয়ার জন্য অনেকদিন ধরে একটা দেন দরবার চালাচ্ছিল। এই খবরটি আমার কাছে এসেছিল, কারণ আমার বাসাটা মাই টিভির পেছনেই ওই মহানগর প্রজেক্টে। তো যখন এই তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবাকে আপনার এই যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করলো, আমার কাছে এখানে দুটো বিষয় থেকে কথা বলার আসলে প্রসঙ্গটা মনে হয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে যে গণমাধ্যমকে এইভাবে টেক ওভার করবে, যেটা জনকণ্ঠ আমরা দেখেছি, এটা আমরা যদি সমর্থন করতে থাকি এইটা কন্টিনিউ থাকবে, পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও কিন্তু এইটা চলতে থাকবে। সেটা খুব ভালো একটা এক্সাম্পল সেট হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে মানে গণমাধ্যম তখন নিরপেক্ষ থাকতে পারবে না, থাকবে না, পলিটিক্যাল প্রেসারে কাজ করবে, যে কম্প্রোমাইজ করে ফেলবে। আমরা তো আর বলা যে হচ্ছে তারা দখল করেছে, এটা নিয়ে আপনি কিছু জানেন? মাই টিভি যে দখল হয়েছে বলছে যে আরেকজনের মালিকানাকে দখল করেছিলেন নাসিরউদ্দিন সাথী, এটা নিয়ে জানেন কিছু? না, আমি এটা জানি না। তবে এটা যদি ধরেন তাদের এরকম অভিযোগ থাকে, তারা যথাযথ কর্তৃপক্ষকে অভিযোগ দিলে সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া, সেটার বিরুদ্ধে কিন্তু আমি কোনো কথা বলবো না। আরেকটা কথা বলেছি আমি এই কারণে, আমার দল করে, আমার দলের আইন সম্পাদক যে আমার গ্রেপ্তারের সময় আইনি লড়াই করেছে, তাকে কিন্তু আশুলিয়াতে এই ছাত্র হত্যার মামলা আসামি করেছে। অর্থাৎ এই মামলায় অনেকে যে পলিটিক্যাল মোটিভ থেকে অনেককে জড়িয়েছে সেটা একটা নমুনা। সেকেন্ড হচ্ছে এই তৌহিদ আফ্রিদি বা তার বাবাকে যে ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করলো, এটা তো প্রুভ করতে পারবে না। আমার কথা ছিল তারা যদি আওয়ামী লীগের দোষর হয়ে থাকে, মানে সেটা তো পরে দেখা যাবে প্রুভ করতে পারে কিনা। আপনি কেন এটাকে মানবাধিকার লঙ্ঘন বলছেন? যখন একটা মামলা হয়েছে তখন তো ধরবেই, তাই না? গ্রেফতার করবে না? মামলাগুলো আমরা শুরুর দিকে সরকারি পর্যায়ে আমরা বারবার বলেছিলাম যে ঢালাওভাবে মামলা হওয়ার ফলে এই মামলাগুলো গ্রাউন্ডে মানুষের প্রশ্ন উঠছে, দেশি বিদেশি মানবাধিকার সংগঠন, বিদেশিদের কনসার্ন, যে সাংবাদিক, ব্যবসায়ী, গণহারে যাকে তাকে মামলা করছে, এর ফলে কিন্তু প্রকৃত অপরাধীদের বিচার করা কিন্তু মুশকিল হয়ে যাবে। আপনি কেমন জানেন কে প্রকৃত অপরাধী? এটা তো গ্রেফতারের পরে, তদন্তের পরে বোঝা যাবে। তা আপনি যে প্রথমেই বলে দিলেন এটা মানবাধিকার লঙ্ঘন, এটা কেমনে বললেন? আমার তো একটা পলিটিক্যাল লিডার হিসেবে সমাজের চলমান অসঙ্গতি নিয়ে কথা বলাটা আমি মনে করি আমার দায়িত্ব, এবং আমি সেটা করি। যেমন আমি বলছি যে আগে এই সরকারের